হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। হায়ার সেকেন্ডারি 2024-25 সালের এবিটিএ টেস্ট পেপারের এসি 33 পেজের অ্যাগ্রোনমি অর্থাৎ কৃষিবিজ্ঞানের এসএকিউ এর সমাধান আজকের ভিডিওতে করে দেওয়া হচ্ছে। তোমরা লক্ষ্য করো এবং তৈরি করে নিও। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ এসএকিউ, এটা তোমাদের প্রশ্নপত্রের 2 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। খুব ভালো করে এগুলো তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন হচ্ছে, আলোক সময়কাল নীতি অর্থাৎ ফটো পিরিয়ডিজম কাকে বলে? শস্যের বৃদ্ধির উপর আলোর স্থিতিকালের প্রভাব নীতিকে আলোক সময়কাল নীতি বা ফটো পিরিয়ডিজম বলে। এবার 2 নম্বর, আলোর সুপ্তাবস্থা বলতে কি বোঝো? আলু তোলার পরই উপযুক্ত পরিবেশে রাখা সত্ত্বেও আলুর কল বের হয় না, একে আলুর সুপ্তাবস্থা বলে। অর্থাৎ গাছের বৃদ্ধি দশা শুরু হওয়ার পূর্ববর্তী দশাই হলো আলুর সুপ্তাবস্থা। আলুর সুপ্তাবস্থা হচ্ছে সাধারণত বীজ আলুর সুপ্তকাল দশা 2.5 মানে আড়াই মাস থেকে 3 মাস বা কোনো জাতের 7 মাস পর্যন্ত হয়। নেক্সট হচ্ছে অথবা প্রশ্ন, মালচিং কি? জমির ওপর মালচ অর্থাৎ যেমন খড়, শুকনো ঘাস, কচুরিপানা এবং সম্ভব হলে পলিথিন চাদর বিছিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিটিকে মালচিং বলে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, পেঁয়াজ ও রসুনের ঝাঁঝালো গন্ধ উদ্ভিদের কোন খাদ্যমৌলের প্রভাবে হয়? তাহলে দেখো, এই উদ্ভিদের খাদ্যমৌল সালফারের প্রভাবে পেঁয়াজ ও রসুনের ঝাঁঝালো গন্ধ হয়। নেক্সট 4 নম্বর প্রশ্ন, এখানে একটা অঙ্ক রয়েছে। 30 কেজি পটাশিয়াম সরবরাহের জন্য কত পরিমাণ মিউরেট অফ পটাশ লাগবে? তাহলে এখানে 30 কেজি পটাশিয়াম সরবরাহ করতে কত পরিমাণ মিউরেট অফ পটাশ লাগবে? তাহলে 30 কেজি পটাশিয়াম সরবরাহের জন্য 50 কেজি মিউরেট অফ পটাশ লাগবে। এটা কিভাবে বার করবে? আমি একটা শর্ট ক্যালকুলেশন করে দিয়েছি। মিউরেট অফ পটাশ হচ্ছে 100 × 30/60 ইকুয়াল টু কাটাকাটি করলে দাঁড়াবে 50 কেজি। তাই এখানে কি করে এটা এলো? এই 60% পটাশিয়াম রয়েছে এখানে, মানে মিউরেট অফ পটাশে 60%। তার মানে কি, এই 60 কেজি পটাশিয়াম পাওয়া যায় বা সরবরাহ করে এই 100 কেজি মিউরেট অফ পটাশ থেকে। 60 কেজি পটাশিয়াম সরবরাহ করে বা পাওয়া যায় 100 গ্রাম মিউরেট অফ পটাশ থেকে। তাহলে 1 কেজি হচ্ছে কত? 1 কেজি পাওয়া যাচ্ছে কত? তাহলে 100/60। আর 30 কেজি পটাশিয়াম সরবরাহের জন্য লাগছে কত? 100/60 ছিল ইন্টু 30। তাহলে 30 আর 60 কাটাকাটি করলে 2 হচ্ছে, 2 দিয়ে কাটলে 100কে 50 হচ্ছে, তো 50 কেজি। নিশ্চয়ই বুঝতে পেরেছ? না বুঝতে পারলে ভালো করে শুনবে, বুঝতে পেরে যাবে। এবার অথবা প্রশ্ন হচ্ছে, ক্যান সারটিকে প্রশম বলা হয় কেন? তাহলে আমরা দেখি, CAN হচ্ছে ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট। এই CAN এর পুরো কথাটি হচ্ছে ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট। অনেক সময় পুরো কথাটাই লিখতে দিতে পারে, CAN এর পুরো কথাটি লেখো, তখন বলবে ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট। এই ক্যান সার মানে CAN, এই সার নাইট্রোজেন সরবরাহ করে 2টি রূপে। এক হচ্ছে অ্যামোনিয়াম আর 2 হচ্ছে নাইট্রেট রূপে আর অ্যামোনিয়াম রূপে।
এর এই CAN ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেটের নাইট্রোজেন মুক্তি ধীরে ধীরে ঘটে, যা মাটির pH ভারসাম্য বজায় রাখে। এটি মাটির অম্লতা ও ক্ষারত্ব খুব বেশি বাড়ায় না। আর 2 নম্বর কারণ হচ্ছে এই CAN ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট সার মাটিতে ক্যালসিয়াম সরবরাহ করে। খুব ভালো করে খেয়াল রাখবে, নাইট্রোজেনও করছে আবার ক্যালসিয়াম সরবরাহ করছে। এই ক্যালসিয়াম সরবরাহ করে যা মাটির গুণমান উন্নত করতে এবং মাটির অতিরিক্ত অম্লতা কমাতে সাহায্য করে। এইসব কারণেই CAN সারকে কী করা হয়, প্রশম সার হিসাবে বিবেচনা করা হয়। এবার পরবর্তী প্রশ্ন, মুড়ি আখ চাষ বলতে কী বোঝো? এই মুড়ি আখ চাষের একটা সাথী ফসলের উদাহরণ দাও। তাই এখানে মুড়ি আখ চাষ বলতে কী বোঝো? আখ কাটার পর গাছের গোড়া থেকে আবার চারা বের হয়। তাহলে কি হলো, আখ যখন কাটা হয়, কাটার পর গাছের গোড়া থেকে আবার চারা বের হয় এবং তা থেকে স্বল্প খরচে আখ উৎপাদন করার পদ্ধতিকে মুড়ি আখ চাষ বলা হয়। নেক্সট, IPM এবং IWM এর পুরো নাম লেখো। IPM এবং IWM এর পুরো নাম হচ্ছে, প্রথমে IPM দেখো, IPM হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। খুব ভালো করে মনে রাখবে, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, আর IWM হচ্ছে ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট। নেক্সট, অথবা প্রশ্ন, জৈব কীটনাশক কাকে বলে? উদাহরণ দাও। উদ্ভিদ অথবা খনিজ পদার্থ থেকে প্রাকৃতিকভাবে যেসব উপাদান পাওয়া যায় তাকে জৈব কীটনাশক বলে। উদাহরণ হচ্ছে পাইরেথিয়াম, এর উৎস হচ্ছে চন্দ্রমল্লিকা, নিমজাত উপাদান, তামাক, নিকোটিন সমৃদ্ধ পাতার নির্যাস প্রভৃতি, এগুলো জৈব কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট, 7 নম্বর, খরা কাকে বলে? এর সূচক কী? ভারতীয় আবহাওয়া বিভাগ নির্দেশিত সংজ্ঞানুসারে কোনো অঞ্চলের বাৎসরিক বৃষ্টিপাত স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় 75% কম হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে খরা বলে। নেক্সট, শুষ্ক কৃষি বা শুষ্ক জমিতে কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে শুষ্ক কৃষির বৈশিষ্ট্য হচ্ছে, শুষ্ক কৃষি অঞ্চলে উপযুক্ত শস্য পর্যায়ে অবলম্বন করা যায় না। আর 2 নম্বর হচ্ছে, শুষ্ক কৃষি অঞ্চলে খরিফ ও বর্ষাকালীন শস্যের চাষ করা যায়। আর 3 নম্বর হচ্ছে, শুষ্ক কৃষি এলাকায় আধুনিক পদ্ধতিতে চাষবাস করা সম্ভব হয় না। এবার নেক্সট, 9 নম্বর, নিম্নলিখিতগুলির উদাহরণ দাও। 1 নম্বর হচ্ছে ফসফরাস ঘটিত রাসায়নিক সার, 2 সবুজ সার শস্য, আর 3 হচ্ছে জীবাণু সার। তাহলে প্রথমে হচ্ছে ফসফরাস ঘটিত রাসায়নিক সার। ফসফরাস ঘটিত রাসায়নিক সার হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। আর 2 নম্বর ছিল সবুজ সার শস্য। সবুজ সার হচ্ছে ধইঞ্চা, মটর, সিম, বরবটি, এগুলো হচ্ছে সবই সবুজ সার শস্য। তারপরে হচ্ছে জীবাণু সার হচ্ছে রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর, এগুলো হচ্ছে জীবাণু সার। 10 নম্বর, মাটির উর্বরতা ও উৎপাদিকা শক্তির মধ্যে পার্থক্য কী? খুব ভালো প্রশ্ন। তাহলে প্রথম পার্থক্য হচ্ছে, মাটির উপযুক্ত পরিমাণে ও নির্দিষ্ট অনুপাতে বিষাক্ত দ্রব্যমুক্ত উদ্ভিদ খাদ্য সরবরাহ করার জন্মগত ক্ষমতাকে মাটির উর্বরতা বলে। আর অপরপক্ষে মাটির ফসল উৎপাদনের ক্ষমতাকেই সেই মাটির উৎপাদিকা শক্তি বলে। আর 2 নম্বর পার্থক্য হলো, মাটির উর্বরতাকে 2 ভাগে ভাগ করা হয়, যথা স্বাভাবিক উর্বরতা ও অর্জিত উর্বরতা। আর অপরপক্ষে মাটির উৎপাদিকা শক্তির কোনো ভাগ নেই। নেক্সট, অথবা প্রশ্ন, ক্যাটায়ন বিনিময় ক্ষমতা কাকে বলে? এর একক কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতি 100 গ্রাম শুকনো মাটি যত মিলিগ্রাম হাইড্রোজেন বা তার তুল্য পরিমাণ অন্য কোনো ধাতু বা ক্যাটায়নকে আকর্ষণ বা বিনিময় করতে পারে, সেই সংখ্যাকে ওই মাটির ক্যাটায়ন বিনিময় ক্ষমতা বলে। আর এর একক হচ্ছে
মিলি ইকুইভ্যালেন্ট। নেক্সট 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে আলু ও গমের বিজ্ঞানসম্মত নাম ও পরিবারটি লেখো। তাহলে প্রথমে আলুর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সোলানাম টিউবেরেসাম। ভালো করে মনে রাখবে, সোলানাম টিউবেরেসাম। আর পরিবার বা ফ্যামিলি হচ্ছে সোলানেসি। আর গমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ট্রিটিকাম এস্টিভাম। পরিবার হচ্ছে পোয়েসি। নেক্সট 12 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত ফসলগুলির জাতের নাম লেখো। তাহলে এখানে ভ্যারাইটি জাত হচ্ছে টমেটোর জাত বেস্ট অফ অল, সদাবাহার, যে কোনো একটা ভালো করে মনে রাখবে, আর দুটো পারলে দুটি মনে রাখবে। গমের পাহাড়ি জাত গিরিজা শৈলজা। আলুর চিপস উৎপাদনকারী জাত কুফরি চিপসোনা। আর এফএল হচ্ছে 1867। আর 4 নম্বর হচ্ছে আঁশহীন আমের জাত হচ্ছে হিমসাগর, ল্যাংড়া প্রভৃতি। এবার 13 নম্বর আলুর বা পাটের ফলন নির্ধারণকারী উপাদানগুলির নাম লেখো। তাহলে প্রথমে আমরা আলুর ফলন নির্ধারণকারী উপাদানগুলো দেখি। 1 হচ্ছে একক এলাকায় গাছের সংখ্যা, 2 গাছ প্রতি আলুর সংখ্যা, 3 হচ্ছে আলুর আকার ও ওজন। আর পাটের ফলন নির্ধারণকারী উপাদান প্রথম হচ্ছে একক এলাকায় গাছের সংখ্যা, গাছের উচ্চতা, পাট গাছের পরিধি, একক এলাকার গাছের আঁশের পরিমাণ। নেক্সট এবার 13 অথবা কলার তেউর নির্বাচন সম্পর্কে যা জানো লেখো। তাহলে কলার তেউর নির্বাচন। কলার তেউর 2 প্রকারের হয়, যথা চওড়া পাতা বিশিষ্ট তেউর এবং তরবারির ন্যায় সরু ও লম্বা পাতা বিশিষ্ট তেউর। বিজ্ঞানীরা দ্বিতীয় প্রকার চারাকে উৎকৃষ্ট বলে মন্তব্য করেন, কারণ এই ধরনের চারা তেজি হয় ও বাড়ে খুব তাড়াতাড়ি। নেক্সট এবার 14 নম্বর প্রশ্ন হচ্ছে আখ কাটার উৎকৃষ্ট সময় কখন? আখ কাটার উপযুক্ত সময় 1 নম্বর হচ্ছে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে গাছে ফুল আসবে, পাতা হলুদ হয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে আখ ভঙ্গুর হবে এবং সহজেই পর্বের কাছে ভেঙে যাবে। আর 3 নম্বর হচ্ছে আখে নখ দিয়ে টোকা দিলে ঝনঝন শব্দ অর্থাৎ মেটালিক সাউন্ড হবে। নেক্সট 15 নম্বর আলুর মাধ্যমিক পরিচর্যায় ভেলি ধরানো হয় কেন? আলুর গোড়ায় মাটি দিয়ে ভেলি বেঁধে দেওয়া হয়, কারণ এর ফলে যে নালা তৈরি হয় তাতে জলসেচ দেওয়া হয়। গাছের গোড়ায় মাটি না দিলে আলু বাইরে বের হয়ে পড়ে এবং রোদ লেগে তা সবুজ বর্ণের হয়ে যায়। এর ফলে আলুর গঠন ভালো হয় না এবং আলু খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। নেক্সট অথবা প্রশ্ন হচ্ছে গমের জলসেচ সম্পর্কে যা জানো লেখো। তাহলে গমের জলসেচের প্রথম হচ্ছে মুকুট শিকড় বের হওয়ার সময়, অর্থাৎ বীজ বোনার 18 থেকে 22 দিনের মাথায়। 2 নম্বর হচ্ছে সবচেয়ে বেশি পাশকাঠি বের হওয়ার সময়, অর্থাৎ বীজ বোনার 40 থেকে 45 দিনের মধ্যে। 3 নম্বর হচ্ছে বেশিরভাগ গাছে শীষ বের হলে অর্থাৎ বীজ বোনার 70 থেকে 75 দিনের মধ্যে। আর 4 নম্বর হচ্ছে দানা পুষ্ট ও মোটা হওয়ার সময়, অর্থাৎ বীজ বোনার 90-95 দিনের মধ্যে জলসেচ করতে হবে। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো করে দেওয়া হলো প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বিশেষ করে কতগুলো প্রশ্ন আছে তো খুবই ইম্পর্ট্যান্ট, সবগুলি তোমরা রেডি করে রেখো। এগুলি তোমাদের আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস,
আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।